একটা সময় ছিল যখন অ্যাভেঞ্জার্স অ্যাসেম্বল শুনলেই গায়ে কাঁটা দিত। সিনেমা হলে দর্শক চিৎকার করত, এক একটা চরিত্র যেন আমাদের পরিবারের সদস্য হয়ে উঠেছিল। কিন্তু আজ একটার পর একটা সিনেমা আসছে, কিন্তু আমাদের কারোর কিছু এসে যাচ্ছে না। এমসিইউ মানে ছিল একটি মাইন্ড ব্লোয়িং জার্নি, কিন্তু এখন অনেকে প্রশ্ন করছে মার্বেল কি শেষ? আজ আমরা জানবো মার্বেল কিভাবে শুরু করেছিল শূন্য থেকে আর হয়ে উঠেছিল বিশ্বসেরা ফ্র্যাঞ্চাইজ, কিন্তু তারপর ধীরে ধীরে হারিয়ে ফেললো তাদের সেই ম্যাজিকটা। 2008 সালে মার্বেল স্টুডিওজ নিজেদের প্রোডাকশন হাউস করে একটা রিস্ক নেয়। তারা প্যারামাউন্ট বা সোনির ওপর ভরসা না করে নিজেরাই প্রডিউস করতে শুরু করে সিনেমা। প্রথম মুভি আয়রন ম্যান রিলিজ হয়, যার পেছনে ছিল না কোনো বিখ্যাত ফ্র্যাঞ্চাইজ, না কোনো জমানো ফ্যানবেস, কিন্তু রবার্ট ডাউনি জুনিয়রের চরিত্র টনি স্টার্ক আর এক নিখুঁত গল্প এই মার্বেলের দুনিয়ার যাত্রা শুরু করে। তখন কেউ ভাবতেও পারেনি রবার্ট ডাউনি জুনিয়র একদিন পপ কালচারের গড ফাদার হয়ে উঠবে। আয়রন ম্যানের পরে আসে দ্য ইনক্রেডিবল হাল্ক, থর, ক্যাপ্টেন আমেরিকা, দ্য ফার্স্ট অ্যাভেঞ্জার্স। এই ফেজ 1-এ মার্বেল এক একটা হিরোকে নিজেদের মতো করে তৈরি করতে থাকে এবং 2012 সালে সব চরিত্রকে একসাথে এনে বানায় দ্য অ্যাভেঞ্জার্স। এটা ছিল সিনেমার ইতিহাসে এক গেম চেঞ্জার ঘটনা, কারণ এই প্রথমবার কোনো স্টুডিও এতগুলো সিনেমা বানিয়ে এক ইউনিভার্সে সব হিরোকে একসাথে এনেছিল। দ্য অ্যাভেঞ্জার্স মুভির মাধ্যমে এমসিইউ প্রথমবার সব হিরোকে এক সিনেমায় নিয়ে এসে প্রমাণ করে কানেক্টেড ইউনিভার্স শুধুই সম্ভব নয়, এটা দর্শকদের হৃদয়ও জয় করতে পারে। এরপর শুরু হয় ফেজ 2, যেখানে তারা স্টোরি টেলিং এর দিক থেকে আরো মজবুত হয়ে ওঠে। উইন্টার সোলজার ছিল এক রাজনৈতিক থ্রিলার, গার্ডিয়ান্স অফ দ্য গ্যালাক্সি একেবারে নতুন স্পেস অ্যাডভেঞ্চার কমেডি এবং অ্যান্টম্যান ছিল এক হিউম্যান স্কেল সুপারহিরো হাইস্ট। মার্ভেল বুঝে গেছিল তাদের শুধু সুপার হিরো না, সুপার স্টোরি লাগবে। তারপর আবারও একটি অ্যাভেঞ্জার্স মুভি, অ্যাভেঞ্জার্স এজ অফ আল্ট্রন। আবারও একবার সমস্ত সুপারহিরো একসাথে একই পর্দায় ফিরে আসে। এরপর শুরু হয় ফেজ 3, এমসিইউ এর গৌরবময় সময়। সিভিল ওয়ারের ইমোশন প্লাস অ্যাকশন, র্যাগনারকের মজাদার স্টাইল আর হিউমার টোন, ব্ল্যাক প্যান্থারের কালচারাল আইকন, ইনফিনিটি ওয়ারের শক আর সিনেম্যাটিক ইতিহাসের শ্রেষ্ঠ ক্লাইম্যাক্স আর এন্ড গেমের এক মারাত্মক কনক্লুশন, সব মিলিয়ে এক পরিপূর্ণ অভিজ্ঞতা যা ফ্যানদের আজও মনে করায় সেই দিনের কথা। 2019 সালে মুক্তি হয় অ্যাভেঞ্জার্স এন্ডগেম। 22টা সিনেমার কনক্লুশন, 11 বছরের ইতিহাস আর এক কথায় বললে পপ কালচারের মহা সমাপ্তি। দর্শক কাঁদে, চিৎকার করে আর এমসিইউকে স্যালুট জানায়। টনি স্টার্কের স্যাক্রিফাইস, ক্যাপ্টেন আমেরিকার বিদায় আর থ্যানোসের পতন, এইগুলো শুধু সিনেমার দৃশ্য না, দর্শকের জীবনের স্মৃতি হয়ে যায়। তখন মার্বেল শুধু সিনেমা বানাতো না, মার্বেল বানাতো এক একটা ইভেন্ট। সব মিলিয়ে এন্ডগেম যেন মার্বেলের সিংহাসনে বসা মুকুট ছিল, কিন্তু মুকুট পাওয়ার পরও তো রাজাও বিশ্রাম নেয়। মার্বেলও কি তাই করেছিল? এন্ডগেমের পর মার্বেল ফেজ 4 শুরু করে ডিজনি প্লাস সিরিজ দিয়ে। ওয়ান্ডাভিশনের মাধ্যমে ভালো শুরু হলেও এরপরে সিরিজগুলো যেন একের পর এক অডিয়েন্স ফ্যাটিগ তৈরি করতে থাকে, আর এখান থেকে শুরু হয় ধীরে ধীরে সেই জাদুর হারিয়ে যাওয়া। কারণ ডিজনি প্লাস সিরিজের ভিড়, ওয়ান্ডাভিশন, লোকি, ফ্যালকন অ্যান্ড উইন্টার সোলজার, হকাই, মুন নাইট, মিস মার্বেল, সি হাল্ক, এত সিরিজ একের পর এক আসতে থাকে আর দর্শক ক্লান্ত হয়ে পড়ে। কিছু সিরিজ অবশ্যই ভালো ছিল, কিন্তু এত বেশি কন্টেন্ট পেয়ে দর্শক একটা সময়ে বিরক্তি অনুভব করতে লাগে। দ্য ফ্যালকন অ্যান্ড দ্য উইন্টার সোলজারের গল্প যেমনই থাক ঠিকঠাক জমাতে পারেনি। লোকি ভালো ছিল কিন্তু জটিল, অডিয়েন্স পছন্দ করলেও এই সিরিজের কমপ্লিকেটেড মাল্টিভার্সের কারণে ঠিকঠাক নতুন অডিয়েন্স ধরতে পারেনি। মুন নাইট ভালো হলেও এমসিইউ থেকে আলাদা ফিল দেয়। মিস মার্বেল ইয়ং অডিয়েন্সদের জন্য বানানো হয়, কিন্তু মেন স্ট্রিমে জায়গা করে নিতে পারে না সেটা। আর সি হাল্ক নিয়ে তো আমি কিছুই বলবো না। সাথে সাথে ফেজ 4-এর সিনেমাগুলোতেও সে আগের গভীরতা ছিল না। ব্ল্যাক উইডো, যার ভুল টাইমিং আর প্রিকুয়াল স্টোরির জন্য সেরকম কিছুই করতে পারে না, কারণ এই মুভির ইভেন্টের ভবিষ্যৎ সবাই জানে। ইটারনালস অ্যাজ আ সিনেমা ভালো হলেও অনেকটা কনফিউজিং আর স্টোরি অনেক স্লো থাকে এই মুভির মধ্যে, যা অনেক অডিয়েন্সকে বোর করে। থর লাভ অ্যান্ড থান্ডার কমেডির নামে অতিরিক্ত কিচিরমিচির, যেটা টু মাচ হয়ে যায়। এছাড়া ডক্টর স্ট্রেঞ্জ মাল্টিভার্সাল অফ ম্যাডনেস নাম বড় হলেও দর্শন ছোট ছিল। এর সাথে এতগুলো মুভির পরও একটি প্রশ্ন, ভিলেন কোথায়?
কারণ স্পষ্ট কোনো ভয়ঙ্কর ভিলেন ছিলই না এই নতুন ফেজে। ক্যাংকে ভিলেন হিসেবে আনলেও তার ক্লিয়ার ভিলেন আর্ক না থাকায় দর্শক কানেক্ট করতে পারে না। আর তারপর এর একটা জোনাথন মেজর্সের কেসে গন্ডগোল হয়, সেই প্ল্যানও নষ্ট হয়ে যায়। আর তাই থ্যানোসের মতন শক্তিশালী কন্টিনিউয়াস থ্রেড মার্বেল আর দিতে পারে না। তার ওপর ভিএফএক্স ক্রাইসিস, যার ফলে ভিএফএক্স এর মানও অনেক নিচে নেমে যায়। মার্বেল অনেক বেশি প্রজেক্ট অ্যানাউন্স করে ফেলে আর সেগুলো রিলিজ করতে থাকে। ভিএফএক্স টিম অতিরিক্ত চাপের মধ্যে পড়ে যায়, ফলে সিনেমার কোয়ালিটি অনেক কমে যায়। আর সবচেয়ে বড় কথা, এত দূর আস্তে আস্তে দর্শকদের ইমোশনাল কানেকশনও ভেঙে যায়। আয়রন ম্যান, ক্যাপ্টেন আমেরিকা, ব্ল্যাক উইডো ওরা চলে যাবার পর নতুন হিরোদের নিয়ে দর্শকদের সেই আগ্রহ নেই। তাহলে কি মার্বেল শেষ, নাকি ঘুরে দাঁড়ানোর সুযোগ এখনো আছে? ডেডপুল অ্যান্ড উলভারিনের মাধ্যমে হিউগ জ্যাকম্যান ও রায়ান রেনল্ডসের কামব্যাক, ফ্যান্টাস্টিক ফোর এমসিইউতে আসতে চলেছে, যেটা মার্বেলের প্রথম সুপারহিরো ফ্যামিলি। আর তাছাড়া আরডিজেকে আবারও ফিরিয়ে আনা হচ্ছে মার্বেলের এক বড় ভিলেন ডক্টর ডুমের চরিত্রে। আর সে আগামী অ্যাভেঞ্জার্স ডুমসডে আর সিক্রেট ওয়ার্স মুভিতে থাকতে চলেছে। আর এই মুভিতে পুরনো হিরোদের ফিরিয়ে আনার সম্ভাবনা আছে। কিন্তু এইসব যাই হোক না কেন, যদি মার্বেল কম কোয়ান্টিটি আর বেশি কোয়ালিটিতে ফোকাস করে, নতুন হিরোদের ভালোভাবে বিল্ড করে এবং অডিয়েন্সের সাথে আবার ইমোশনাল কানেকশন তৈরি করে, তাহলে এমসিইউ আবার জ্বলবে। মার্বেলের এখন প্রয়োজন প্রজেক্ট কমিয়ে স্টোরি আর্ক তৈরি করা। এমসিইউ এর পতন নিশ্চিত নয়, এটা একটা ওয়েক আপ কল মাত্র। আপনাদের কি মনে হয়, মার্বেল কি আবারও আগের মতন হতে পারবে? মার্বেল সিনেম্যাটিক ইউনিভার্সের আপনার ফেভারিট মুহূর্ত কোনটা ছিল নিচে কমেন্টে লিখতে ভুলবেন না। তো বাস বন্ধুরা, এই ভিডিওতে বাস এতটুকুই। আপনারা কমেন্ট করে জানান ভিডিও আপনাদের কেমন লাগলো, সাথে সাথে আমার এই কাজটি আপনাদের ভালো লাগে ভিডিওটি লাইক, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি আসছি নতুন ভিডিও নিয়ে। আমি প্রিন্স সালমান আর আপনারা দেখছিলেন বাংলা কমিক্স।